তো এই আবেদনের বিষয়টা আমি জাস্ট হাইলাইট বললাম, এই আবেদনের বিষয়গুলো এখন কি পর্যায়ে আছে? অর্থাৎ ৮ মাসে অগ্রগতি কি? মাঝখানে বোধহয় একটি কমিটির মতো গঠন করার সিদ্ধান্ত হয়েছিল। আপনার কাছ থেকে শুনি, আপনি যেহেতু এই আবেদনে স্বাক্ষর করেছেন, আপনার কাছ থেকে আমরা একটু শুনি এবং আমরা যতটুকু দেখছি যে আপনারা সেখানে প্রায় ২৬০ জন আবেদন করেছেন। ২৬০ জন অফিসার আবেদন করেছেন আপনাদের এই বিষয়গুলো বিবেচনা করার জন্য। এবং এবং শামস ভাই, আমি একটু দেখাই যে গতকাল আসলে এই প্রসঙ্গটা হঠাৎ মাথায় আসলো। গতকাল আইএসপিআর একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। একটু শুনি আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ কনক ভাই। আপনি যেটা বলছিলেন যে গত ৫ সেপ্টেম্বর আমরা ২৬০ জন অফিসার মাননীয় প্রধান উপদেষ্টার কাছেই অ্যাকচুয়ালি আমরা আবেদন করেছিলাম। তো আমাদের আবেদনের মূল যে বক্তব্যটা বা আমাদের যে চাওয়া ছিল, আমরা চেয়েছি একটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কমিশন। তো এখানে অনেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে। এইগুলো যদি আপনারা মিস করে যান তাহলে আপনারা কিছু জানতে পারবেন না। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, আমরা ভিডিও মূল মন্ত্র শুনে আসি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা কথা বলবো সেনাবাহিনীর বঞ্চিত সেনা কর্মকর্তা এবং সৈনিক যারা বিগত ১৫-১৬ বছরে হাসিনার দুঃশাসনের কালে, হাসিনার স্বৈর শাসনের কালে পান থেকে চুন খসলেই হাসিনার ইচ্ছায় যারা চাকরিচ্যুত হয়েছেন, যারা বঞ্চিত হয়েছেন অধিকার থেকে, যারা ন্যায় বিচার পাননি, এবং তারা এই সরকার ক্ষমতায় আসার পরে তারা আবেদন করেছেন তাদের বিষয়গুলো পুনর্বিবেচনার জন্য। একটি কমিশন তারা গঠন করার আবেদন করেছেন, কিন্তু গত ৮ মাসেও সে ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বা যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো আসলে এতটা এতটা ধিমে তালে যাচ্ছে যে এগুলো নিয়ে আসলে সবাই একটু হতাশ হয়ে পড়েছেন। আমি আজকে প্রথমে আমার অতিথিকে পরিচয় করিয়ে দিই, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমার সঙ্গে আজকে যোগ দিচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম। শামস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক ভাই, আমাকে আপনার সঙ্গে আবার আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। তো আমরা যেটা দেখছিলাম, যেটা আমি বলছিলাম আর কি, যে আপনারা একটি আবেদন করেছেন প্রায় ৮ মাস আগে। ৮ মাস আগে আপনাদের যে আবেদন, সেই আবেদনে আপনারা বলছিলেন যে শেখ হাসিনার সময়ে যারা, ধরেন আমি যদি একটু বলি, যে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছেন, জোরপূর্বক পদত্যাগে বাধ্য হয়েছেন, যারা অসামঞ্জস্যপূর্ণ শাস্তি পেয়েছেন, যারা বহিরাগত সংস্থার প্রভাব, যেমন এনএসআই, ডিজিএফআই, এনএসআই বা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে সেনাবাহিনী চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়গুলো নিয়ে আপনারা আবেদন করেছেন গত ৫ই সেপ্টেম্বর ২০২৪। তো এই আবেদনের বিষয়টা আমি জাস্ট হাইলাইট বললাম, এই আবেদনের বিষয়গুলো এখন কি পর্যায়ে আছে? অর্থাৎ ৮ মাসে অগ্রগতি কি? মাঝখানে বোধহয় একটি কমিটির মতো গঠন করার সিদ্ধান্ত হয়েছিল। আপনার কাছ থেকে শুনি, আপনি যেহেতু এই আবেদনে স্বাক্ষর করেছেন, আপনার কাছ থেকে আমরা একটু শুনি এবং আমরা যতটুকু দেখছি যে আপনারা সেখানে প্রায় ২৬০ জন আবেদন করেছেন। ২৬০ জন অফিসার আবেদন করেছেন আপনাদের এই বিষয়গুলো বিবেচনা করার জন্য। এবং শামস ভাই, আমি একটু দেখাই যে গতকাল আসলে এই প্রসঙ্গটা হঠাৎ মাথায় আসলো। গতকাল আইএসপিআর একটি বিজ্ঞপ্তি দিয়েছে তাদের পেজে, এবং সেখানে বলছে সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেখানে তারা বলছেন যে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ। অর্থাৎ হঠাৎ করে আইএসপিআর কেন এই বিবৃতিটা দিল, এটিও একটা মানে চিন্তার বিষয়। তো সব মিলিয়ে আসলে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে কি পরিস্থিতিতে আছেন, কিভাবে দেখছেন, একটু শুনি আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ কনক ভাই। আপনি যেটা বলছিলেন যে গত ৫ সেপ্টেম্বর আমরা ২৬০ জন অফিসার মাননীয় প্রধান উপদেষ্টার কাছেই অ্যাকচুয়ালি আমরা আবেদন করেছিলাম। তো আমাদের আবেদনের মূল যে বক্তব্যটা বা আমাদের যে চাওয়া ছিল, আমরা চেয়েছি একটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কমিশন।
তো এখানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে ন্যাশনাল কমিশন কেন? আমরা যেটা বুঝি যে বিগত স্বৈরশাসনের পরে আমরা একটা বিপ্লবের মাধ্যমে হাসিনা সরকারকে উৎখাত করেছি, কিন্তু হাসিনা সরকারের সাথে যারা যারা খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিল তারাই কিন্তু এখনো আর্মিতে বা অন্যান্য বাহিনীগুলোতে রয়ে গেছে, অ্যান্ড দে আর ইন দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার। সো আমাদের কনসার্নটা যেটা ছিল, তাদের মাধ্যমে আসলে আমাদের কেসগুলা প্রপার রিভিউ হবে না, ভালোভাবে এটা দেখা হবে না। তো দ্যাট ওয়াজ ওয়ান কনসার্ন। সেকেন্ড যেটা ছিল, আমরা চাচ্ছিলাম যে এভাবে যেন অফিসার বা সৈনিকরা চাকরিচ্যুত না হন। আপনি জানেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কিন্তু আমাদের কোনো মৌলিক যে নাগরিক হিসেবে যে মৌলিক অধিকার, আইনের একটা আশ্রয় নেওয়ার অধিকার, সেটা নাই। যে কোনো ভাবে যদি কোর্ট মার্শালের মাধ্যমে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের মাধ্যমে কাউকে চাকরিচ্যুত করা হয় বা যে কোনো দণ্ড দেওয়া হয়, সেটা নিয়ে আমরা আর কোথাও যেতে পারি না। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই এই লিগাল সিস্টেমগুলো রিভিউ হয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের কথা আমরা যদি বলি, ইন্ডিয়া, সেখানে এনি ডিসিশন বাই দি মিলিটারি কোর্ট বা কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, এটাকে ধরা হয় একটা লোয়ার কোর্ট একটা আদেশ, ঠিক আছে? সো যে কোনো এগ্রিড পার্সন, এরকম কোনো কোর্ট মার্শালে যদি কোনো পানিশমেন্ট হয়, তখন তুমি যদি মনে করেন তার প্রতি অন্যায় করা হয়েছে, উনি হাইকোর্টে একটা একটা ইয়ে আছে, একটা বেঞ্চ আছে যেটাকে মিলিটারি ট্রাইব্যুনাল বলে। প্রত্যেকটা স্টেটের ইম্পর্টেন্ট স্টেটগুলোর হাইকোর্টে একটা বেঞ্চ আছে, সেখানে সে আপিল করতে পারে। তো সেখানে সেই আপিলটা শোনা হবে, এবং এটার পরবর্তীতে যদি তিনি তারপরও যদি মনে করেন যে সেখানেও তিনি সুবিচার পান নাই, উনি ফেডারেল যে সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে উনি অ্যাপিল করতে পারেন। তো এটা একটা বেসিক একটা বা ফান্ডামেন্টাল রাইট যে কোনো মানুষের। এবং আমরা যেহেতু নাগরিক এবং আমরা যুদ্ধ করার জন্য, দেশের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আমাদেরকে আইনের মাধ্যমে একটা তৃতীয় শ্রেণীর নাগরিকের চেয়েও নিচে আমাদেরকে নামিয়ে রাখা হয়েছে। তো আমরা ভাবছিলাম যে একটা একটা যদি স্বাধীন সংস্কার কমিশন হয়, জাতীয় একটা কমিশন, তাহলে এই লিগাল যে সিস্টেমটা, এটাকে রিভিউ করার সুযোগ পাওয়া যাবে, যেন অন্যান্য দেশের মতো আমরাও সামরিক বাহিনীর সবাই সদস্যরা যে কোনো সামরিক আদালতের যে কোনো আদেশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের যে কোনো মাধ্যমে যদি কোনো পানিশমেন্ট হয়, তাহলে এটার বিরুদ্ধে আমরা আপিল করতে পারবো। তো এটার দাবি আমরা জানিয়েছিলাম। তো বাট এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে সামরিক বাহিনীগুলা কিন্তু কমিশনের ব্যাপারে তাদের প্রচন্ড আপত্তি। তারা চায় না যে বাহিনীতে যে সমস্ত অন্যায়গুলো হয়েছে সেটা কমিশনের মাধ্যমে দেশের মানুষ জানুক। এটা তাদের একটা কনসার্ন বা ওয়ারি। সো ওনারা যেটা বলছিলেন যে ওনারাই একটা বোর্ড করে দিবেন। তো আমরা প্রথম থেকে এটা ইনসিস্ট করছেন যে আমরা কমিশন চাই, বিকজ উই হ্যাভ এ ট্রাস্ট ডেফিসিট অ্যাজ রিগার্ড টু দি বোর্ড। যাই হোক, সেনাবাহিনী একটা বোর্ড করলো, আমাদের আসলে আবেদনটা তারা করলো না, এবং আনফর্চুনেটলি ডক্টর ইউনূসের সরকারও কিন্তু আমাদের আবেদনটার দিকে তেমন কোনো খেয়াল করলেন না। তো সেনাবাহিনী একটা বোর্ড করলো, গত ফেব্রুয়ারি মাস থেকে সেই বোর্ডটা কাজ করেছে রোজার ঈদের আগ পর্যন্ত। এবং তারা সেইখানে আমরা যদিও এই বোর্ডে কোনো আবেদন করি নাই, বাট আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের কাছে যে আবেদনগুলো করেছিলাম সেগুলো ওই বোর্ডে নিয়ে যাওয়া হয়েছে। তো এক পর্যায়ে আমরা ভাবলাম যে ঠিক আছে, লেটস ট্রাই উইথ দিস বোর্ড অ্যাজ ওয়েল। সো আমরা বোর্ডের সাথে আমরা মিট করলাম, ইন্ডিভিজুয়ালি তো মিট করলাম, তাছাড়াও আমরা বেশ কয়েকজন মিলে আমরা বোর্ডটার সাথে মিট করলাম, এবং আমরা তাদেরকে সেন্সিটাইজ করতে চাইলাম যে আমরা আসলে কি আশা করছি, what exactly we expect বা অ্যাসপায়ার। এখানে আসলে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কি র্যাঙ্ক চাচ্ছি না চাচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল যে আমরা জাস্টিস চাই। আপনি যেটা বলছিলেন যে গত 15 বছরে অনেক অফিসার, কয়েক শত অফিসার চাকরি হারিয়েছে বা বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে। এবারই প্রথম, যদিও সবসময়ই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসাররা কিছু না কিছু ভাবে এভাবে অবিচারের শিকার হয়, বাট গত 15 বছরে যেটা হয়েছিল সেটা ছিল ভয়াবহ, এবং আপনি জানেন যে রিজন। এবং এটাও সত্য যে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে
সবচেয়ে বেশি কিন্তু সরব ছিল বা সোচ্চার ছিল সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিডিআর কার্নেজের পর থেকে শুরু করেই কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে তারা চেষ্টা করেছে এই ফ্যাসিস্ট রেজিমকে কন্টেস্ট করার। সরকারের আর কোনো ডিপার্টমেন্ট কিন্তু এটা করে নাই। অথচ বিপ্লবের পরপরই সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কিন্তু এই রিভিউটা হয়ে গেছে। এবং আপনারা জানেন যে ব্রোকারের যে বোর্ডটা হয়েছে সেখানে 3টা 4টা 5টা কিন্তু প্রমোশনও হয়েছে। না জি, তো এখন এখন শামস ভাই ধরেন এটা কি আপনাদের নাকের সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে? অর্থাৎ এত সময় তো লাগার কথা না। এবং আপনাদের যেটি বলছেন সেই দাবিটাও যৌক্তিক। ধরেন যেই সাপ আমাকে দংশন করেছে সেই সাপই যদি এখন ওঝা হয়ে আমাকে ঝাড়তে আসে তাহলে তো সমস্যা। মানে যেই কর্মকর্তারাই আমার উপর অন্যায় সিদ্ধান্ত নিয়েছে আমি সেই কর্মকর্তাদের কাছে যাচ্ছি, তারা যেন সেই তাদের যেই অন্যায় আদেশ সেই আদেশ তারা রিভিউ করে আবার জন্য আপনার প্রতি সুবিচার করে। এটা কি আসলে সম্ভব? মানে এবং সবচেয়ে যেটা আমাদের জন্য খুব ডিমিনিং হয়েছে সেটা হচ্ছে ওনারা চাচ্ছেন যে আমরা তাদের কাছে আসলে নতজানু হয়ে আবেদন করি যে আমাদেরকে মার্সি করা হোক। অ্যাকচুয়ালি উই আর নট সিকিং মার্সি, উই সিক জাস্টিস, উই সিক আওয়ার অনার টু বি রিটার্ন। কারণ আমাদেরকে ডিসঅনার করা হয়েছে, আমাদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয়েছে। আপনি জানবেন যে চাকরিচ্যুত হওয়া ছাড়াও আমাদের অফিসারদেরকে গুম করে মাসকে মাস বছরকে বছর আটকে রাখা হয়েছে, অনেক অত্যাচার করা হয়েছে এবং ফেক কোর্ট মার্শাল করে জেলেও পাঠিয়ে দেওয়া হয়েছে, এমনকি মেরেও ফেলা হয়েছে। মেজর জাহিদ বলে একজন অফিসারকে প্রথম চাকরিচ্যুত করা হয়, পরে জঙ্গি সাজিয়ে বিস্ফোরণের মাধ্যমে মেরে ফেলা হয়। দিস আর দি ভেরি ভেরি স্যাড স্টোরিজ। তো আমরা যখন আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যখন সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের সাথে যখন আমরা মিট করলাম, তখন তাদের মধ্যে যে আমরা অ্যাটিটিউডটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু কাম টু আস অ্যান্ড সিক মার্সি, এরকম একটা অ্যাটিটিউড। মুখে না বললেও দে ওয়ার পোলাইট, বাট এটা হচ্ছে তাদের অ্যাটিটিউড ছিল। এবং তারপরে যে বোর্ডটা হয়েছে সেই বোর্ডের রিকমেন্ডেশন আমরা যতটুকু শুনেছি, ফার্স্ট অফ অল এই বোর্ডে কিন্তু সব অফিসারের কেসগুলোকে রিভিউ করা হয় নাই। দেওয়ার অ্যাজ মেনি অ্যাজ আমরা ইনিশিয়ালি 260 জন অ্যাপ্লাই করেছিলাম, বাট পরবর্তীতে আরো প্রায় 400-র মতো অফিসার অ্যাপ্লাই করেছিল। কিন্তু বোর্ড মাত্র 162 জনের কেসটাকে রিভিউ করে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার অফিসে। আর বাকিদের কথা আমরা জানি না কেন তাদেরকে করা হয় নাই। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই বোর্ড যেটা করেছে সেটা হচ্ছে বোর্ডটা গঠন করার পর এটা ওপেন করে দিয়েছে, এনিবডি এন্ড এভরিবডি কুড অ্যাকচুয়ালি অ্যাপ্লাই। তো দেখা গেল যে 20 বছর আগে বা 15 বছর আগে, 16 বছর 17 বছর 20 বছর আগের লোকও তারা অ্যাপ্লাই করেছে। এমনকি পূর্ণ চাকরি করেছে, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, তারাও অ্যাপ্লাই করা শুরু করলো। মানে আমরা যারা নিপীড়িত রিয়েল ডিপ্রাইভড অফিসার তারা ছাড়াও অনেকে সুযোগ সন্ধানী সবাই অ্যাপ্লাই করা শুরু করলো এবং সেনাবাহিনী এটাকে স্বাগত জানালো। তো এর মধ্যে আমাদের কষ্টটা কিন্তু আরো হারিয়ে গেল। যাই হোক, এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবার অ্যাপ্লাই করেছি যে আমরা এই বোর্ডের যে বোর্ডটা হয়েছে, যে বোর্ডের যে কার্যক্রম সেটা নিয়ে আমাদের আপত্তি আছে এবং আমরা এখন মনে করছি যে আসলে একটা প্রপার কমিশন না হলে আমাদের এই কেসগুলোর প্রপার রিভিউ হবে না। এবং যেটা আগেই বলছিলাম যে আমরা এটাও চাই যে সামরিক বাহিনীর যে লিগ্যাল সিস্টেম তার একটা প্রপার রিভিউ হওয়া উচিত। সো এই দুটা দাবিতেই আমরা এই কমিশনটা চাচ্ছি। তবে ধরেন শামস ভাই, শুধু যে অফিসার তো না, সৈনিকদেরও একই অবস্থা। মানে সৈনিকরা যারা বঞ্চিত, এবং যেটি আমি দেখাচ্ছিলাম, আমি যদি আবার একটু যদি বিষয়ের সামনে আনি, এই যে আইএসপিআর এর যে বিবৃতি গতকাল বিবৃতি দেওয়া হয়েছে মে মাসের 14 তারিখে, সেখানে তারা বলছেন যে অদ্যাবধি এ সংক্রান্ত মোট 802টি আবেদনপত্র গৃহীত হয়েছে, যার মধ্যে 106টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডে প্রেরণ করা হয়েছে। বাকি 696টি আবেদন পর্যায়ক্রমে যাচাই বাছাই এবং মূল্যায়ন সাপেক্ষে নিষ্পত্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অর্থাৎ এটা আইএসপিআর এর, এটা কিন্তু সৈনিকদের বিষয়, আপনাদের বিষয়টা কিন্তু এখানে নাই। তো এখন ধরেন আমার কথা হচ্ছে যে হঠাৎ করে কি সিচুয়েশন হলো বা কোন পরিস্থিতিতে একেবারে আইএসপিআর কে বিবৃতি দিয়ে
এই বিষয়টা অবহিত করতে হইলো, আপনার কি মনে হয়? মানে ইজ দেয়ার এনিথিং বিহাইন্ড দ্য সিন? ইজ দেয়ার এনিথিং কুকিং ইনসাইড? এই কিছু টেনশন তো যাচ্ছে, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে অ্যাটলিস্ট ফর এ উইক অর সো দেয়ার সাম টেনশনস এন্ড দেয়ার হ্যাভ বিন লট অফ রিউমার্স অ্যাজ ওয়েল। তো এখন এই রিউমার গুলা কতটুক সঠিক কতটুক ব্যাঠিক এটা কনফার্মেশন তো পাওয়া ডিফিকাল্ট, বাট এটা ঠিক যে একটা টেনশন তৈরি হয়েছে, যেটা আমাদের মনে হচ্ছে দেশের অন্যান্য নাগরিকদের মতো আমাদেরও মনে হচ্ছে যে বর্তমান যে সামরিক নেতৃত্বের সাথে সরকারের, অন্তর্বর্তীকালীন যে সরকারের একটা ডিফারেন্স তৈরি হয়েছে। দে আর নট ইন দ্য সেম পেজ, ইট ইজ কোয়াইট ক্লিয়ার। এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা, এটা অ্যাকচুয়ালি আমরা জানতাম যে এটা হবে ইভেনচুয়ালি। এই বিপ্লবের পরে ডক্টর ইউনূসের সরকারের যে প্রধান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ছিল যে সামরিক বাহিনীগুলোর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, তারা সেটা চেষ্টাও করেন নাই এবং এটা হয়ও নাই। সো দি আর্ম সার্ভিসেস রিমেইন ইন্ডিপেন্ডেন্ট অলমোস্ট। এই প্রথম যে যে সার্ভিসগুলো প্রচন্ডভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল এবং তাদের ইভেন জেনারেল র্যাঙ্কের প্রমোশন, পোস্টিং, এটা জাস্ট তারা সাইন করে নিয়ে আসতো, এখানে সরকারের তেমন কিছু ছিল না। তা তো এইটা যেটা হয়, এবং গোয়েন্দা সংস্থাগুলা, যে ইম্পর্টেন্ট যে গোয়েন্দা সংস্থাগুলা ডিজিএফআই এবং এনএসআই, দে আর সাপোজ টু বি ওয়ার্কিং আন্ডার দি গভর্নমেন্ট, এটাই হচ্ছে ম্যান্ডেট। হ্যাঁ, দে আর নট আন্ডার আর্ম ফোর্সেস, বাট ভার্চুয়ালি তারাও কিন্তু আর্ম ফোর্সেস আন্ডারে চলে আসলো প্র্যাকটিক্যালি, ইফ নট লিগালি, প্র্যাকটিক্যালি তাই বোঝা গেল যে ডক্টর ইউনূস এই গোয়েন্দা সংস্থাগুলোর উপর তার ওনার কোনো কর্তৃত্ব নাই বা কোনো গাইডেন্সও নাই। ইনফ্যাক্ট এটা আমি দেশের জন্য এটা একটা বিপজ্জনক পরিস্থিতি বলবো। আমরা জানি গোয়েন্দা সংস্থাগুলো আসলে কোনো গাইডেন্সের অভাবে ভালো করে কাজও করতে পারছে না, যেটা যেটা এই বিদ্যমান পরিস্থিতি এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এইটা আপনি যেটা বলছেন শামস ভাই, যে ধরেন ডক্টর ইউনূস যে স্বাধীনতা দিয়েছেন আর কি, ডক্টর ইউনূসের বিষয়টা আমি যতটুকু জানি বা বোঝার চেষ্টা করি বা শুনি, উনি ভেবেছেন যে প্রত্যেকের মতো করে কাজ করো, সমস্যা হইলে আমাকে জানায়ও। তো এই স্বাধীনতা আসলে মানে ভোগ করতেও তো যোগ্যতা লাগে। মানে আমি যে আপনাকে ফ্রিডম দিব, এই ফ্রিডমটা আপনি ভোগ করার জন্য যোগ্য কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। এবং আমরা যেটা দেখছি যে যেভাবে তারা এখনো চিন্তা করছেন, আহ, এটি দুর্ভাগ্যজনক। এবং আপনি যেটি বলছিলেন যে এই ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনী আসলে সেম পেজে নাই, এটা আরেকটা দুর্ভাগ্যজনক বিষয়। এটি হওয়া উচিত ছিল না। কারণ অনেকেই মানে এই যে ধরেন এই জিনিসটাতে না আসা বা ডক্টর ইউনূসের সাথে এক ধরনের অ্যাটিটিউড শো করা, বা মানে এই যে ওভারঅল যে এক ধরনের কর্তৃত্ব, মানে বিকল্প সরকারের মতো একটা কর্তৃত্বের ব্যাপার আমরা যেটা লক্ষ্য করি বিভিন্ন ভাবে, ইন্টারনালি এক্সটার্নালি। তো আপনার কি মনে হয় এটার কারণটা কি কি হতে পারে, কেন এমন হলো? একটা তো প্রধান কারণ যেটা আমরা প্রথম থেকে বলছিলাম, আপনারাও বলছিলেন যে দি ফ্যাসিস্ট রেজিমের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার্স, মিলিটারি প্লেয়ার্স আর স্টিল ইন সার্ভিস। কিছু কিছু মেজর জেনারেল বা ডিজিএফ আর ডিজি লেভেলের কিছু কয়েকজন ছাড়া বাকি সবারই কিন্তু তারা সার্ভিসে রয়ে গেছে। এই জাস্ট অ্যাবাউট এ মান্থ ব্যাক আর 5 জনকে যাদের সম্পর্কে সুস্পষ্ট অভিযোগ ছিল গত গণ অভ্যুত্থানে যারা নেগেটিভ কাজ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, দ্যাট টু আফটার লট অফ প্রেশার বা অনেক অনেক কথাবার্তা হওয়ার পরে। তো এটা একটা স্বাভাবিক বিষয় যে যদি যারা ফ্যাসিস্ট রেজিমের সাথে যারা অপারেট করেছে বিভিন্নভাবে, সো ইফ দে রিমেন ইন দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার, তো তাদের মধ্যে একটা অ্যাটিটিউড থাকবে যে সার্ভাইভাল ইনস্টিংক্টের জন্য তারা একটা কাজ করবে। এবং এটাই আমার কাছে মনে হয় প্রধান কারণ। সেকেন্ডলি, এটা ঠিক যে গত বিপ্লবের শেষ সময়ে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর একটা অত্যন্ত একটা বৈপ্লবিক একটা রোল ছিল, যেই কারণে আমাদের বিপ্লবটা সাকসেসফুল হয়েছে। সো সশস্ত্র বাহিনী সেই তাদের যে গৌরবটাকে তারা ক্যাপিটালাইজ করতে চেয়েছে এবং দে থট দ্যাট দে আর ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স। সো এখান থেকে এক ধরনের সেলাইসে এক ধরনের অ্যারোগেন্স তৈরি হয়েছিল কিনা, মানে
আদারওয়াইজ যে কোনো তৃতীয় বিশ্বের একটা দেশে সরকারের যদি পূর্ণ কর্তৃত্ব সশস্ত্র বাহিনীর উপরে না থাকে, ইটস এ ডেঞ্জার ফর দ্য নেশন। এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা বিষয় একটা রাষ্ট্র চলার ক্ষেত্রে। তো এখানে আমরা গত প্রায় 7-8 মাস ধরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সশস্ত্র বাহিনীগুলোর আসলে তেমন কর্তৃত্ব ছিল না, বা ডক্টর ইউনূস তাদেরকে ডিস্টার্ব করতে চায় নাই বা কোনো ধরনের লগারেটে যেতে চায় নাই। উনি হয়তো ভেবেছেন যে হি নিডস দেয়ার সাপোর্ট ফর ইম্পর্টেন্ট ওয়ার্কস। তো সেটা আসলে একটা পর্যায়ে আসলে আমরা দেখলাম যে এটা আসলে এখন আর কাজ করছে না। আই ডেয়ার সে, এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকে হয়তো এ ব্যাপারে ভিন্ন মত থাকতেও পারে, বাট এটা আমার ব্যক্তিগত মতামত। অ্যাজ এ কিন পার্সন আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা ফল আউট কিন্তু হয়েছে। তো এটা আমি এখনো মনে করি যে শুভবুদ্ধির উদয় হবে সবার, গুড সেন্স উইল প্রিভেইল। কারণ বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে সশস্ত্র বাহিনীর সাথে ইন্টারিম গভর্নমেন্টের কোনো ধরনের বিবাদ বা ডিফারেন্স ইজ ডেঞ্জারাস। এবং এটাও সশস্ত্র বাহিনীর সবাইকে, যারা লিডারশিপ রোলে আছেন তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু কোনো ধরনের মিলিটারি অ্যাডভেঞ্চারিজম এটা টলারেট করবে না, এটা হবেও না, ইট উইল নট বি সাকসেসফুল, দ্যাট ইজ ফর শিওর। কিন্তু যদি এই ধরনের একটা অ্যাটিটিউডের মধ্যে যদি প্রপার একটা রিলেশনশিপ না থাকে তাহলে কিন্তু বিপদ হতে পারে। বেশ কিছু আমি যেটি বলছিলাম যে এই আইএসপিআর হঠাৎ করে বিবৃতিটা কেন দিতে গেল, সৈনিকদের উদ্দেশ্যে কেন বিবৃতি দিতে গেল? পাশাপাশি আপনাকে নিয়ে একজন একটা মন্তব্য করেছেন এখানে, তিনি বলছেন যে সৈনিক নিয়ে কোনো কথা বলবেন না লেফটেন্যান্ট কর্নেল স্যার, এটাই সৈনিকদের সাথে বড় ধরনের বৈষম্য। না, আসলে সৈনিকদের আমি ওই কথাটা আসে নাই। সৈনিকরাও যেটা হয়েছে যে গত 15 বছর আসলে আমি মনে করি যে সৈনিকদের বিরুদ্ধে যে অ্যাকশন গুলো হয়েছে এগুলোর মধ্যে খুব কমই হবে পলিটিক্যাল, বাট এটা ঠিক যে যেহেতু আমাদের প্রপার লিগাল প্রোটেকশন নাই, অনেক অন্যায় হয়। এটাও ঠিক, অনেক অন্যায় হয়, ছোট একটা অপরাধের জন্য বড়সড় পানিশমেন্ট হয়ে যায়। এবং কোন একটা ভুলও যদি হয় সেই ভুলও কিন্তু শুধরানোর সুযোগ থাকে না, দ্যাটস এ রিয়ালিটি। যদি আমরা যেই সংস্কারটা চাচ্ছিলাম সেই সংস্কারের যে কোনো যার বিরুদ্ধে একটা বিচার হয়ে গেল বা একটা অ্যাকশন হয়ে গেল হোক, তারপরে একটা সাইড লাইনে কিন্তু একটা যে ভুক্তভোগীর একটা সুযোগ থাকে। তো সৈনিকদের ক্ষেত্রে সেটা হয়। আমরা সবাই আর্মি অফিসার, আমরা কাজ করেছি। আর আপনি কি মনে করেন যে ধরেন আমাদের সেনাবাহিনী এখনো যে ব্রিটিশ ল দ্বারাই তো পরিচালিত, ব্রিটিশ ল হচ্ছে, কলোনিয়াল যে ব্রিটেন ছিল, ব্রিটেন তার আইন চেঞ্জ করছে, মানে ব্রিটিশ ল তো আসলে ছিল অপ্রেসিভ, তাই না? মানে বাঙালিরা তখন ধরেন ব্রিটিশ সেনাবাহিনীতে অধিকাংশ সৈনিক হিসেবে যোগ দিত। তো সৈনিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্যই সকল ব্যবস্থা ছিল, বা বাঙালি অফিসারদেরকে নিয়ন্ত্রণ করার জন্যই সেই আইনগুলো হয়েছিল। তো কেউ আপনারা এই আইন পরিবর্তনের কথা কেন বলছেন না, যে আমরা ব্রিটিশ ল থেকে বের হয়ে আসতে চাই? মানে মজার ব্যাপার হলো, আমি আপনাকে বলি, অন 11th ডিসেম্বর আমরা অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে সেনা প্রধানের সাথে আমরা একটা মিটিং করতে পারলাম। 5 of us. This was led by from retired officers. It was led by General Fazl Akbar. আমি ছিলাম, আরো 3 জন, মানে 5 জন অফিসার ছিলাম। তো সেখানে সেনা প্রধান ছাড়াও ওনার ইমিডিয়েট যারা এই ব্যাপারটার সাথে সাথে যারা সম্পর্কিত তারা ছিলেন, অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন, আরো কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। সো ইট ওয়াজ কোয়াইট অ্যান ইন্টেন্স মিটিং, প্রায় 2 ঘন্টার একটা মিটিং। তো আমরা সেখানে যখন এই আইনের সংস্কারের কথা বললাম তখন আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে সবাই অপোজ করছে। তো আমরা এক পর্যায়ে বললাম যে লুক, এই আইনটা যে সংস্কারটা দরকার, এটা যদি সংস্কারটা হয়, ইট ইজ নট গোইং টু এফেক্ট আস, উই আর অলরেডি আউট। এটা তোমাদের প্রোটেকশনের জন্য, আপনাদের প্রোটেকশনের জন্য, যে 2 দিন পরে যখন আপনাদেরকে একটা হাতে কাগজ ধরিয়ে দেওয়া হবে, ওয়ার উইল ইউ গো, উই আর টকিং অ্যাবাউট ইউ। আমরা বলছি যারা এখন সার্ভিসে আছে বা আমাদের ছেলে মেয়েরা যারা আছে বা যারা আসবে, অনাগত প্রজন্ম যারা আসবে তাদের জন্য। কিন্তু
আমরা দেখলাম যে এই আইন সংস্কারের ব্যাপারে খুব একটা সাপোর্ট পেলাম না আমরা। এটা এটা আমাদেরকে একটু অবাকই করেছে। আমি আপনাকে একটা কথা বলি যে আমি জাস্ট আমার ব্যক্তিগত উদাহরণটা দেই জাস্ট এটা বুঝার জন্য। 2009 সালের 15ই জুন আমি চাকরি হারাই। কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু জানি না আমি কেন চাকরি হারিয়েছি, ফর্মালি জানি না। আমাকে একটা কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে জাস্ট যে ইউ আর টার্মিনেটেড। ইনিশিয়ালি আই ওয়াজ ডিসমিসড ফ্রম সার্ভিস। বছর খানেক পরে এটাকে রিটায়ারমেন্ট হিসেবে ইয়ে করেছে। তো এটা কোনো কোর্ট অফ ইনকোয়ারি হয় নাই, কোনো শো কজ হয় নাই, কোনো কোর্ট মার্শাল হয় নাই, কোনো বিচারও হয় নাই। এবং মজার ব্যাপার হলো আমরা যখন চাকরি হারালাম তখন আমরা উই মেট কোয়াইট এ ফিউ সিনিয়র অফিসার, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা কেন চাকরি হারালাম। সবাই বলে যে আমরা জানি না। এবং আরো মজার ব্যাপার হলো যে কিছুদিন আগে যখন বোর্ড হলো, বোর্ডে যখন আমি গেলাম, তো বোর্ডের যে সিনিয়র মোস্ট অফিসার ছিলেন ইজ এ লেফটেন্যান্ট জেনারেল, অফকোর্স হি ইজ জুনিয়র টু মি ইন সার্ভিস। তো উনি বললেন যে স্যার আপনি বলেন আপনার কি বলার আছে। তো আমি বললাম যে আসলে আমার তো কিছু বলার নাই, আমি আসলে জানতে এসেছি যে আমি কেন চাকরি হারালাম। এবং আমি অত্যন্ত অবাক হলাম তাদের বক্তব্য শুনে। তারা বললো যে স্যার আপনার ফাইলে কিন্তু আপনার রিলিজ অর্ডার ছাড়া আমরাও কিছু পাচ্ছি না। আমি একটা লেফটেন্যান্ট কর্নেল, প্রায় 22.5 বছর আমি চাকরি করেছি, আমার চাকরি চলে গেল, কোনো ডকুমেন্টও পাওয়া যাচ্ছে না। মানে কি প্রসেসে আমি চাকরি হারালাম সেটা কোনো ডকুমেন্টেশন নাই। সো দিস ইজ হোয়াট ইজ দি সিনারিও। ফ্র্যাঙ্কলি স্পিকিং, কেউ যদি সেনাবাহিনীতে কাউকে যদি আসলেই চাকরিচ্যুত করতে চায় বা কোনো বড়সড় অন্যায় যদি বা যদি ওরকম ভাবে নেতৃত্ব থেকে যদি এরকম হয়, আসলে কিছু করার নাই। এবং 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 আমিও কিন্তু আমি যে এভাবে চাকরিতে চলে গেলাম উইদাউট এনি প্রসেস অফ ল, আমার কিন্তু আর কোথাও যাওয়ার জায়গা নেই। আই ক্যান অনলি আস্ক মার্সি। তো এখন এটা কি একটা মার্সির বিষয়? আমরা আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলাম, বিরুদ্ধে ঠিক না, আমরা আমরা তখন বিচার চেয়েছিলাম বা আমরা প্রতিবাদ করেছিলাম যে কেন আমাদের 57 অফিসার্স হ্যাড টু বি কিল লাইক দিস এন্ড ওয়াই উই কুডন্ট ডু এনিথিং। তার জন্য আমার চাকরি চলে গেল এবং আমাকে কেউ কিছু বললো না, কোনো প্রসেস, কোনো ডিউ প্রসেস অফ ল হলো না। তো এটা যদি নিয়ম হয় তো এটা তো একটা ড্রাকোনিয়ান ল, তাই না? এটা তো এবং তো সেই লটাইকে আমরা আমরা সংস্কার চাই এবং এই সংস্কারটা আমাদেরকে আসলে খুব একটা ইম্প্যাক্ট করবে না, তাই না? আমরা তো বের হয়ে গেছি। সেকেন্ডলি আরেকটা জিনিস আমরা যেটা যেটা এখানে বলতে চাই, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমরা আমরা যখন বোর্ডের সাথে বসেছি আমরা তাদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছি যে লুক, ইফ ইউ ফাইন্ড যে কাউকে ডিউ প্রসেস অফ ল ছাড়া তাকে টার্মিনেট করা হয়েছে এবং এই টার্মিনেশনটা ভুল, তাহলে তাহলে একটাই উপায় হচ্ছে তাকে চাকরিতে ফিরিয়ে আনা, তাই না? মানে চাকরিতে তাকে তাকে চাকরি থেকে বহিষ্কার করার যদি অন্যায় হয় তাহলে তাকে চাকরিতে ফিরিয়ে আনতে হবে, রিইনস্টেটমেন্ট টু দি সার্ভিস। তো এই ব্যাপারে ভীষণ আপত্তি যে এই অফিসাররা অনেকদিন বাইরে চলে গেছে, তারা তারা যদি ফেরত আসে তাহলে তো আর্মি নষ্ট হয়ে যাবে। তো আমরা বলেছি লুক, এখানে কিন্তু আমরা তারা যে কমব্যাট রোলে আসবে কিনা, তারা আদৌ আসতে চাইবে কিনা সেটা হচ্ছে পরের জিনিস। আমরা ফিলোসফিক্যালি আমরা তাদেরকে ইনসিস্ট করছিলাম যে ইউ এগ্রি দ্যাট রিইনস্টেটমেন্ট ইজ পসিবল। এটা 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 পরে দেখা যাবে তাদেরকে কোন রোলে দেওয়া যায় বা ইভেন অন্য কোনো সিস্টার অর্গানাইজেশনে দেওয়া যাবে কিনা। আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে কিন্তু অনেক পোস্ট আছে যেগুলো কমব্যাট রোল না, তাই না? বাট এই ব্যাপারে প্রচন্ড আপত্তি এবং তারা ফ্র্যাঙ্কলি স্পিকিং দু একজন এরকম কমেন্টও করেছে, উই ক্যানট অ্যালাউ আওয়ার আর্মি টু বি পলিউটেড বাই দিস পিপল। তো এটা এটা অত্যন্ত মানে আমরা আমরা আমাদের কাছে এটা খুবই মানে মানে মনে হচ্ছে মানে না, এদের কথাবার্তা আপনাদের কাছ থেকে যা শুনলাম তাতে মনে হচ্ছে আর্মি যেন এখন ধোয়া তুলসী পাতা আর কি, জমজমের পানি দিয়ে ধোয়া, সবকিছু পলিউটেড কিছু না। আমরা জানি না কে কি করে। তো আমাদের কথা হচ্ছে যে লুক, আমরা যেহেতু মিলিটারি অফিসার, উই আর নট রিয়েলি অপোজ টু দি সার্ভিসেস। আমরা চাই আমরা আমরা কিন্তু প্রপারলি সম্মানের সাথে ইয়ে করেছি। ইয়েস, ইট ইজ ট্রু, আফটার বিপ্লবের পরে অনেকে যখন দেখলো যে এই ব্যাপারে কিছু হচ্ছে না তখন তারা একটু রাউডি ইয়ে করেছে, রাস্তায় হয়তো একটু প্ল্যাকার্ড দেখিয়েছে বা স্মারকলিপি দিয়েছে, প্রেস কনফারেন্স করেছে।
কিন্তু এইটা দ্যাট শুড নট বি দি ক্রাইটেরিয়া যে এটা কেন করলো, সো আমরা কিছু করব না, বা আমরা উইল নট সি ইট সিম্প্যাথেটিক্যালি। সো আমরা কিভাবে এই দাবিটা জানালাম সেটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দাবির পক্ষে আসলে কোনো যুক্তি আছে কিনা, তাই না? মানে জাস্টিস ইজ বেসড অন দ্য মেরিট অফ দি কেস, নট নেসেসারিলি আমি জাস্টিসের কিভাবে সিক করলাম। তো যাই হোক, আমরা যে অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে আমাদের একজন সিনিয়র অফিসার খুব মজা করে বলছিলেন যে তারা যে বোর্ড থেকে যে রিকমেন্ডেশনটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের জাকাতের শাড়ির মতো আর কি। আচ্ছা ঠিক আছে, কিছু দিয়ে দাও, এরা একটু ডিস্টার্ব করছে, দে আর বিং অ্যানোয়িং, সো গিভ দেম সামথিং, এরকম টাইপের জিনিস। তো রিয়েলি এবং এই জিনিসটা কিন্তু যে আমি কয়টা র্যাঙ্ক পাবো সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট ইজ দি গিভিং ব্যাক আওয়ার অনার। হ্যাঁ, তো এরকমও কথা হচ্ছে যে ওনারা 3-4টা র্যাঙ্ক চায়, কেন চায়, আর্মিতে এগুলো হয় না, ইত্যাদি ইত্যাদি। তো আমি আমি আমাদের কথা বাদ দিলাম, আমরা তো জাস্ট চাকরি হারিয়েছি। কিছু কিছু অফিসার, তাদের বিরুদ্ধে তাদের সাথে যে আচরণ করা হয়েছে সেটা হৃদয় বিদারক। সার্ভিং অফিসার যা হয়েছে ওগুলো আবার আর্মির সঙ্গে যায় খুব ভালো। মানে আপনি এদের আটকায় রাখবেন, আয়নাঘর বানাবেন, গুলি করে মারবেন, আপনি হাসিনার দুঃশাসনকে সমর্থন দিবেন, আপনি বিডিআর হত্যাকাণ্ডের বিচার হইতে দিবেন না, এগুলো আবার আর্মির সঙ্গে চেতনার সঙ্গে খুব ভালোভাবে যায়। মানে ওই যে হাসিনার উচ্ছিষ্ট ভোগীরা এখনো বসে থাকলে যা হয় আর কি। এবং ধরেন আমি যেটা মনে করি শামস ভাই, যে মানে সুপিরিয়র, মানে আপনার সিনিয়র অফিসারের জন্য যেমন ভয়ঙ্কর, সৈনিকের জন্য ভয়ঙ্কর। পান থেকে চুন ঘষলেই তারা এক এক কমান্ড দিচ্ছে। অর্থাৎ সেনাবাহিনীতে কমান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে এই না যে এটা যে মিসইউজ হচ্ছে সেটার আমি কোনো প্রতিকার পাবো না। এবং এই ব্রিটিশ লটাই আমি মনে করি এটার জন্য দায়ী। আমাদের পুলিশ চলে ব্রিটিশ লতে, আমাদের কারাগার চলে ব্রিটিশ লতে। এই জায়গাগুলো নিয়ে দেখেন 9 মাস পর্যন্ত কেউ কোনো কথা বলছে না। আর আপনারা যে কমিশনের কথা বলছেন সেটি তো আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আর্মিরে পলিউটেড করা যাবে না আর কি। এখন কেউ, আপনারা কিন্তু বলছেন না যে সবাইকে পুনরায় আর্মিতে চাকরি দিতে হবে। আরে ভাই, কাজ, এই দক্ষ জনশক্তির তো কাজের তো অভাব নাই, তাই না? অনেক আমি কনক ভাই, আমি আপনাকে কি বলবো যে আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, উই নো লঙ্গার হ্যাভ দি রিকোয়ার্ড এজ ফর সার্ভিস। এখানে 2-3 বছর চাকরি করেছে, 4-5 বছর চাকরি করেছে ইয়াং ফ্রেশ অফিসার্স, তাদেরকে অত্যন্ত ছোট ছোট অপরাধের জন্য চাকরিচ্যুত করা হয়েছে। এই অফিসারগুলো যে কি কষ্টে আছে, এটা তো বিগ লস ফর দি কান্ট্রি অ্যাজ ওয়েল। আমি আপনাকে মানে কিভাবে এই সময়ে অফিসাররা চাকরিচ্যুত হয় তার একটা উদাহরণ দিতে চাই। আমি নেভির একটা অফিসারের কথা বলি। এই অফিসারের তার সাথে একটা মেয়ের প্রেম হয়েছিল, ফেসবুকে একটা প্রেম হয়। তো এক পর্যায়ে যখন সে মেয়েটাকে বিয়ে করতে চাইলো, তখন তার বাবা মা খুঁজে পেল যে শি ইজ এ কনস্টেবল অফ দি পুলিশ, বাট যেটা সে গোপন করেছে, এবং তার কিছু পুরনো কিছু নেগেটিভ ব্যাকগ্রাউন্ড ছিল। তো সে অফিসারকে তার বাবা মা বললো যে তোমাকে বিয়ে করা ঠিক হবে না। অ্যাট সাম পয়েন্ট তো ছেলেটাও ঠিক আছে যে না ঠিক আছে আমি বিয়ে করবো না, তো তাদের ব্রেক হইলো, মেয়েটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু ছেলেটা যখন একটা নিজে পরবর্তীতে বাবা মায়ের সম্মতিতে প্রপারলি পারিবারিক সম্মতিতে বিয়ে করলো, এই মেয়েটা তখন প্রথমে একটা অ্যাপ্লিকেশন করে দিল নেভি হেডকোয়ার্টারে, এবং একটা ইনকোয়ারি হলো। নেভি একটা ইনকোয়ারি করে কিন্তু অফিসারকে অ্যাকুইট করে দিল যে না, অফিসার এগেনস্টে তেমন কিছু পাওয়া যায়নি, এটা জাস্ট এ ব্রেকআপ অফ নর্মাল রিলেশন। তারপরে মেয়েটা কি করলো, সে অফিসার এগেনস্টে একটা মামলা করলো নারী এবং শিশু নির্যাতন আইনে। সেই মামলা চলছে। নেভি বলেছে ঠিক আছে, তুমি যখন তোমার মামলার ডেট আসবে তুমি যাবা, তুমি মামলা ফেস করবা। তো সে অফিসার যাচ্ছে, এবং মামলার প্রথম হিয়ারিং এ কিন্তু অফিসারকে জামিন দিয়ে দিয়েছে, বিকজ জাজও বুঝতে পেরেছে যে এই কেসে তেমন মেরিট নাই। এর মধ্যে এই মেয়েটা বেনজির একটা দিদেন পুলিশের আইজি বেনজির একটা চিঠি পাঠাইলো এই মেয়ের পক্ষ হয়ে, এবং এই সময় এই চিঠি পেয়ে নেভি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনে অফিসারটাকে ডিসমিস করে দিল। ওয়ারেজ তার কয়েক মাস পরে কিন্তু সেই অফিসার কিন্তু সেই কোর্ট থেকেও খালাস পেয়েছে। সাচ এ ফাইন অফিসার। আমার কাছে যখন এসছে উইথ অল হিজ ডকুমেন্টস, আই জাস্ট কুডন্ট বিলিভ দ্যাট এরকম ক্রুয়েল কিভাবে হয়।
there are many such cases. Apparently হয়তো বলতে পারে এরা ওমেনাইজার, এরা ড্রাগ এডিক্ট, বাট না এখানে এই কর্নেল অনেক ঘটনা ঘটেছে যেগুলো বানানো। এবং ইয়েস দেয়ার আর কেসেস হয়তো রিয়েলি তারা অন্যায় করেছে। আমরা তো বলছি না যে আপনি ঢালাও ভাবে সবাইকে মাফ করে দেন, সবাইকে আপনি নিয়ে নেন। প্রতিটা কেসের মেরিট অনুযায়ী সেটা 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 রিভিউ করা হবে, এবং যেটা প্রাপ্য, যদি কেউ কোনো প্রাপ্য না হয় ঠিক আছে, সে পাবে না। কারণ এখানে এখানে কিন্তু যে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে যে অনেক অফিসারের চাকরি গিয়েছে একটা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে, গোয়েন্দা গোয়েন্দা একটা ইয়ে এসছে, এবং সেটা আজ কিন্তু কোনো ডিউ প্রসেসও আমাদের সবসময় আমরা যে কথাটা বলেছি, মাননীয় সেনা প্রধানের সাথে মিটিংও বলেছিলাম আমরা যে স্যার ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কেসগুলো কি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে কি ডিসপোজ হয়েছে কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো দিস ইজ হোয়াট ইজ আওয়ার ডিমান্ড বা আমাদের দাবি। আমরা অনুরোধ করছি, ইনফ্যাক্ট এখনো আমরা মনে করি আমাদের যারা আমাদের বাহিনীগুলো আছে, দে আর আওয়ার ব্রাদার অফিসার্স, সিস্টার অফিসার্স, আমরা মনে করি উই আর পার্ট অফ ওয়ান ফ্যামিলি। সো আমরা তাদের কাছেও তাদের উই হোপ যে তারা এটা বুঝতে পারবে যে হোয়াট এক্স্যাক্টলি উই আর আস্কিং, উই আর নট আস্কিং। শামস, আপনি যে কথাগুলো বলছিলেন, ধরেন আমি আমি এগুলো নিয়ে তো অনেক দিন ধরে কাজ করছি, সৈনিক গ্রুপের সঙ্গে আমার কথা হয়েছে, অফিসারদের বিভিন্ন পর্যায়ে আমার কথা হয়, বঞ্চিতদের সঙ্গে কথা হয়, সার্ভিংদের সঙ্গেও কথা হয়। তো অধিকাংশ পানিশমেন্টের পেছনে কিন্তু প্রেম ঘটিত কাহিনী, নাইলে হয় বউ কমপ্লেন করছে, নাইলে প্রেমিকা কমপ্লেন করছে, নাইলে এইসব, নাইলে কেউ নির্দিষ্ট সময়ের আগে বিয়ে করছে, নাইলে বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, বউ একটা চিঠি দিছে। এইসব মিলায় ধরেন একটা সৈনিক তৈরি করতে আমাদের রাষ্ট্রের খরচ কত, একটা অফিসার তৈরি করতে রাষ্ট্রের খরচ কত, রাষ্ট্রের বিনিয়োগ কত। আপনি তাকে একটা প্রেমের ঘটনায় আপনি তাকে বহিষ্কার করে দিবেন, একটা ওয়াইফ অভিযোগ করলে আপনি তাকে বহিষ্কার করে দিবেন, একটা মামলা হইলে বহিষ্কার করে দিবেন। সো এগুলো হচ্ছে এক ধরনের ইনজাস্টিস, এবং আমি মনে করি এগুলো এক ধরনের মানে কি বলবো মন গড়া সিস্টেমে চলছে, ব্রিটিশ সিস্টেম। এই সিস্টেমটা থেকে আমাদের মনে হয় বের হয়ে আসা উচিত। এবং এখন আমাদের আসলে করণীয় কি? আমরা কিন্তু নানা ধরনের উল্টাপাল্টা খবর পাচ্ছি, এবং আপনি জানেন যে বিডিআর বিচারের জন্য যে কমিশন করা হয়েছে বা গুম খুনের যে কমিশন করা হয়েছে, আপনি কি মনে করেন যে তারা ঠিক মতো এগোতে পারছে? আপনার একটু সংক্ষেপে বিষয়টা একটু জানি, কারণ ধরেন এ পর্যন্ত তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখছি না। যে 5 জন জেনারেলকে অভিযুক্ত করা হয়েছে সবাইকে কিন্তু বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সবাই একটা বান্দাও দেশে নাই, আমি খোঁজ দিছি। তারপরে আপনার এই জেনারেল মুজিব, সে তো ওই ইয়ের ভিতরে, আপনারা কারাগারকে কি বলেন, কোয়ার্টার 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 গার্ড না, কোয়ার্টার গার্ড তো অফিসার থাকে না, ক্লোজেস্ট থাকে, মেসে থাকে। হ্যাঁ, এরকম একটা কোয়ার্টার গাড়ি আটকে রাখা হয়েছে, ওইখান থেকে মুজিব পালায়ে গেছে। কি অদ্ভুত কথা, এই পর্যন্ত কোনো তদন্ত না। জেল মুজিব কোয়ার্টার গার্ডে ছিলেন, বাসায় ছিলেন, হি ওয়াজ আন্ডার হাউস কনফাইনমেন্ট অ্যাকচুয়ালি। তো ওইখান থেকে তাকে যেখানেই হোক বলা হয়েছে তাকে আটক করা হয়েছে, তাকে নজরদারিতে রাখা হয়েছে, উনি সবার নজরে ধুলো ঝুলে বেড়ে, তো এমনিতে বের হয়নি, কারা বের করছে আমরা জানি। তো এখন করণীয় কি, হোয়াট ইজ দ্য সলিউশন? এখন কেউ যদি মনে করে যে ছাত্র জনতার এত বিপ্লবের পরে এই যে এখানে আমি বিভেদ তৈরি করে দিলাম, এখানে আঙ্গুল ঢুকাই দিলাম, এখানে ভাগ করে দিলাম, এখানে প্যাচ লাগাই দিলাম, এটা করে আমার জন্য অনেক কিছুই আমার জন্য সহজ হবে, আপনি কি মনে করেন আসলে সহজ হবে, বা করণীয় কি? I don't think so actually. এটা যারা যারা এই ধরনের একটা ইলুশনের মধ্যে আছেন তাদের কাছে মানে আমার অনুরোধ, জাস্ট টু রিয়েল সিনারিওটা বুঝার। আসলে এই বিপ্লবের পরে মানুষের অ্যাসপিরেশন চেঞ্জ হয়ে গেছে, মানুষ কিন্তু আর এ ধরনের অন্যায় সহ্য করবে না। এবং যেটা আপনি বলছিলেন যে যারা বিভিন্ন অপরাধী জড়িত, সে প্রথম থেকেই আমরা বলছিলাম যে তাদের প্রপার ডিউ প্রসেস অফ লর মাধ্যমে তাদের বিচার হওয়া উচিত। বাট আমরা দেখলাম একটা কনসাস অ্যাটেম্পট যে এই ধরনের অপরাধীদের বা যাদের নামে অভিযোগ আছে, আমি অপরাধী না বলি, বা অভিযোগ আছে, তাদেরকে বাঁচানোর একটা টেন্ডেন্সি বা একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। আপনি যে কথাগুলো বলেছেন এটা আমরাও শুনছি যে কাকে কিভাবে পার করে দেওয়া হয়েছে, সেই ডিটেলসে আমি যেতে চাই না। বাট এটা সত্যি হোক আর মিথ্যা হোক, একটা পারসেপশন কিন্তু তৈরি হয়ে গেছে যে our military leadership is trying to protect these accused officers.
তো এটাই খারাপ, এই পারসেপশনটাই খারাপ। এটা আমরা যে বিপ্লবের সময় আমরা যে একটা যুগান্তকারী একটা রোল দেখতে পেয়েছিলাম আর্ম ফোর্সেসের, সেটাকে কিন্তু সিরিয়াসলি একটা আন্ডারমাইন করে ফেললো। আর্ম ফোর্সেস তার ক্রেডিবিলিটি অনেকাংশে হারিয়ে ফেললো। এবং মোর ইম্পর্টেন্টলি এটা শুধুমাত্র দেশের মানুষ কি ভাবছে সেটাই না, হাউ অ্যাবাউট দি সোলজার অফিসার্স অ্যান্ড মেন ইনসাইড দি আর্ম ফোর্সেস, তারাই বা কি ভাবছে? যারা 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 অভিযুক্ত না, যারা যারা গুড, যাদের যারা ভালোভাবে চাকরি করেছে বা করছে, সো তাদের তাদের কাছে এটা একটা বেদনার বিষয় যে, বা একটা একটা ম্যাটার অফ গ্রেট অ্যানোয়েন্স যে এই সমস্ত অভিযুক্তরা এখনো একটা ইমিউনিটি পাচ্ছে। তো আমি মনে করি যে দিস ইজ অনেক দেরি হয়ে গেল, একটা রিকনসিলিয়েশনের সময় এখনো আছে। ফার্স্ট এবং ফরমোস্ট হচ্ছে সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে বুঝতে হবে তাদের প্রিসাইজ রোলটা কি। আমাদের কিন্তু আমি আপনাকে আমি আমি অনেকেই আমরা এখন খুব আমরা উই আর ভেরি কনসার্ন যে আমাদের মিলিটারি ফোর্সেসের আসলে মিলিটারি ক্যাপাবিলিটি, রিয়েল মিলিটারি ক্যাপাবিলিটি, ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি কেমন আছে। কারণ গত 15 বছরে আমরা কিন্তু আমাদের ডিফেন্স পলিসি বলেন, আমাদের ফরেন পলিসি সবে আউটসোর্স করে দিয়েছিলাম টু এ নেশন হুইচ ইজ নট আওয়ার ফ্রেন্ড। সো সেই ক্ষেত্রে আমাদের আর্ম ফোর্সেসে কিন্তু একটা সিরিয়াস ক্যাপাবিলিটি শর্টেজ হয়ে গেছে। মানে সে বিশেষ করে এটা খুব ভিভিড হচ্ছে নেভি এবং এয়ারফোর্সের ক্ষেত্রে, যে আমাদের ক্যাপিটাল প্রকিউরমেন্টগুলো হয় নাই, আমাদের স্পেয়ারের সমস্যা আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের একটা মিলিটারি ডক্ট্রিনাল যে একটা মানে একটা ফল হয়েছে, যে যে ট্রেনিং বলেন, প্রিপেয়ারনেস বলেন, নর্মস বলেন, কালচার বলেন, সেখান থেকে কিন্তু আমাদের কুইকলি আমাদের রিকভার করার জন্য চেষ্টা করা উচিত। নট নেসেসারিলি দ্যাট আমরা কাকে নির্বাচন করতে দিব বা কাকে দিব না, দিস ইজ নট আওয়ার কাপ অফ টি। সো এই আমরা আমরা কিন্তু জাস্ট কয়দিন আগে আমরা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ দেখে ফেললাম, এবং সেখানে বোঝা গেল যে পাকিস্তান জাস্ট ছোট দেশ হওয়ার পরেও তারা দে হ্যাভ ইনভেস্টেড ওয়াইজলি ইন সার্টেন এরিয়াস, যেখানে তারা খুব খুব ইন্টেলিজেন্টলি এবং ওয়াইজলি তারা এই ইনভেস্টমেন্টটা করেছে, সেখানে তারা ট্রেন আপ করেছে এবং দে হ্যাভ ডান ওয়ান্ডার্স। তো আমাদেরও কিন্তু এখন আর্ম ফোর্সেসের একটা সময় এসছে টু 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 রিভিউ যে আমাদের আসলে ওয়ার আর উই স্ট্যান্ডিং। আমরা জানি না অ্যাকচুয়ালি, উই ডোন্ট নো মেনি থিংস। কারণ গত 15 বছরে আর্মি ওয়ার ফাইটিং এর প্রিপারেশন বাদ দিয়ে কিন্তু ব্যবসাতে ঢুকে গেছিল বেশি, ঠিক আছে না? সো হাজার হাজার কোটি টাকার ব্যবসার ধারা আছে, তিন বেলা ভাত খাওয়া, এই প্রশংসায় তো আমাদের সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনের মানে ফুলঝুরি। 3 বেলা আর্মি ভাত খাইতে পারতেছে, এবং পরবর্তী সময়ে যে সকালবেলা যে মর্নিং পিটি বা যে ফিজিক্যাল ফিটনেস, এগুলো কিন্তু আমি যতটুকু জানি খুবই করুণ অবস্থায় আছে আর কি। এগুলা আছে, বাট আই ক্যান ইমাজিন এগুলার ইম্পর্টেন্সটা কমে গেছে। কমে যাওয়ারই কথা। দি কাইন্ড অফ আমরা যে কালচার যে শিপ লক্ষ্য করলাম, ইউ সি, এমন হতে পারে না যে আপনি প্রফেশনাল থাকবেন আবার আপনি করাপশনও করবেন, এটা হয় না। দিস ইজ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। হ্যাঁ, সো যে আমরা যে বাহিনী প্রধানদের যে কাণ্ড দেখলাম, অ্যাটলিস্ট 2 of them লাস্ট আর্মির ক্ষেত্রে। সো তো এই ধরনের লিডারশিপের আন্ডারে দেয়ার ইজ সাপোজ টু বি সিরিয়াস। ভালো কথা বলছে। আপনি যদি জেনারেল আজিজের আপনার চিফ মানতে পারেন, তো সেনাবাহিনী আর পদুকেই দেওয়ার বাকি নাই আর কি। আমি কারোর নাম বলতে চাই না, অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য খুব বিফিটিং না। শফিউদ্দিন যদি মানতে পারেন, let us be, মানে আমরা ওরকম ভাবে কাউকে নাম না বলে আমরা বুঝি যে আমাদের একটা সিরিয়াস প্রফেশনাল ডিগ্রেডেশন হয়েছে, একটা লিডারশিপ আমাদের ডিক্লাইন হয়েছে। শামস ভাই, বিষয়টা হচ্ছে কারণ নাম বলছি, কারণ হচ্ছে এগুলো স্পেসিফিকলি দে আর একদম কালার্ড, এবং আমরা তাদের সবকিছু জানি, আমরা নিশ্চিত হই আমরা বলছি, আমরা কাউকে ব্লেম করছি। I don't disagree. প্রমাণিত। আমি as a military person, আমার জন্য এগুলা বলাটাও কিন্তু বিব্রতকর। এটা রিয়েলিটি। আমি যদি এখন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো একটা কথা বলি, এটা তো আমার উপরে চলে আসতেছে, বিকজ আই এম পার্ট অফ দিস ফ্যামিলি। বাট তারপরেও আমাদেরকে বাধ্য হয়ে বলতে হচ্ছে অনেক বেদনার সাথে
না হ্যাঁ শামসু, আমি বিষয়টাকে ডিফারেন্ট ওয়েতে দেখি। ধরেন 16 বছরে হাসিনা যেভাবে এই সেনাবাহিনীকে নষ্ট করছে, সেনাবাহিনীকে ধরেন এরকম বহু আবেদনের মধ্যে নিশ্চয়ই আছে যে তার বাবা হয়তো বিএনপি করে, তার শ্বশুরের ভাই হয়তো জামাত করে, তার কারণেও তার প্রমোশন হয়নি, তার কারণেও তাকে কৌশলে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম বহু ঘটনা আছে। আমি যতটুকু জানি। আমার 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 একজন ঘনিষ্ঠ বন্ধু আছে, হি ইজ সাচ এ ফাইন অফিসার, সুপার। তার একটাই দোষ যে সে জামাতের একজন লিডারের শ্যালক। তাহলে তো That's it, আর কিছুটা। এবং সে সে কিন্তু জামাতের পলিটিক্স এর সাথেও তার মানে কোনো সম্পর্ক নাই এবং কোনো বিশ্বাসও নেই আসলে। হি ইজ অ্যান অ্যাবসলিউটলি মডার্ন পারসন, জাস্ট বিকজ হি ইজ রেডি অফ সামবডি। এরকম অনেক অফিসার যাদের ইভেন দুঃসম্পর্ক কোনো আত্মীয় হয়তো দেখা গেল যে বিএনপির কোনো একটা লিডার। হ্যাঁ, সো দিস ইজ টেরিবল। এখন মানে এইটা তো এইভাবে এরকম ক্ষেত্রে এই কারণেই কিন্তু সেনাবাহিনীগুলোর বা সশস্ত্র বাহিনীগুলোর কিন্তু অনেক প্রফেশনাল ডিগ্রেডেশন হয়েছে। আমাদের অনেক অফিসারদেরকে আমরা হারিয়েছি, এবং খুবই অনেক অফিসার উপরে উঠে এসছে পিওরলি অন পলিটিক্যাল কনসিডারেশন বা পার্সোনাল লয়্যালটি দিয়ে। এমন একটা সময় ছিল তখন কিন্তু করাপশন ওয়াজ নট রিয়েলি ভেরি সিরিয়াস ইস্যু। আপনি আপনি সেই সরকারের লয়াল কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমাদের এখন এবং আমি একটা প্রসঙ্গ বলতে বলতে ভুলে গেছি যে ধরেন যে 5 জন জেনারেল বা সেনাবাহিনীর যে অফিসার গুলোকে গুম খুনের সঙ্গে অভিযুক্ত করা হয়েছে বা তাদেরকে আপনি দেশের বাইরে যে পার করে দিলেন, পার করে দিয়ে তো আপনি সেনাবাহিনীকে আরো ডাউনগ্রেডেড করলেন এবং আপনি প্রমাণ করলেন আপনি চাইলে ভিতরে একটা তদন্ত করতে পারতেন কে কে অপরাধী। অপরাধী তো কখনো সেনাবাহিনীর সদস্য হইতে পারে না। যারা অপরাধ দমন করবে, যারা দেশ রক্ষা করবে, তারা কি দেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে? তারা অপরাধ করতে পারে? আপনি তাদেরকে সেভ করার নামে আপনি তো আর্মিকে মানে ইয়ে করলেন, অপমানিত করলেন, আর্মিকেই ক্ষতিগ্রস্ত করলেন, তাই না? এগুলো দৃষ্টান্ত হয়ে থাকবে। এসব কথা বললে ভাই, এসব কথা বললে আমরা হচ্ছে যে পীর সাহেব, হাজী সাহেবের মুখ খারাপ, বুঝছেন তো? আমরা সেনাবাহিনীর বিপক্ষে বলতেছি। আরে ভাই, আপনি we also face the same problem actually। আমরা কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা টাইম এসছে, এখন আমাদের অনেক রিফর্ম দরকার, ট্রেন আপ দরকার, আমাদের ক্যাপাবিলিটি বিল্ড আপ দরকার। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ব্যস্ত আছি যে অন্য কাজ নিয়ে। এবং এবং সরি টু সে ইভেন যে 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 কাজটার জন্য সেনাবাহিনী গত 8 মাস ধরে দেশের ব্যারাকের বাইরে, সেই কাজটাও সেনাবাহিনী করতে পারছে কিনা আমার সন্দেহ। বিকজ যে লিডারশিপের যদি যদি রোলটা, লিডারশিপের যদি লাইনটা যদি ঠিক না থাকে বা গভর্নমেন্টের সাথে যদি একটা একটা ফলিং আউট থাকে, তাহলে কিন্তু the armed forces cannot work properly. That's a reality। এটা কথাটা শুনতে ভালো লাগছে না ভাই, আমি আপনার সঙ্গে অ্যাড করি। 111টাকে আমার সমর্থন করি না, কিন্তু 111 এর সময়ের সাথে জাস্ট আমি যদি এটা কম্পেয়ার করি, তখন আর্মি ব্যাক গভর্নমেন্ট ছিল, এখনো অলমোস্ট আর্মি ব্যাক গভর্নমেন্ট বলা চলে। রাস্তায় আর্মি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কিন্তু 111 এর সময় 10 জন ছিল উপদেষ্টা, এখন উপদেষ্টা বোধহয় 23 জন, তার সাঙ্গপাঙ্গ সহকারী মহাকারী মিলাই হচ্ছে বোধহয় 56 না 60 জন। এখনকার আইন শৃঙ্খলা দেখেন না তখনকার আইন শৃঙ্খলা দেখেন, মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু তখন দেওয়া হয়নি ইন জেনারেল, এখন তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে ইন জেনারেল, কিন্তু কাউকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, কেউ কোনো কাজ করছে না। যেগুলো হচ্ছে মাঝে মধ্যে টেলিভিশন ক্যামেরা ডেকে একটু শো অফ হচ্ছে, সেনাবাহিনী করতেছি আমরা। তো এই যে জায়গাগুলো, অর্থাৎ আমি আপনাকে জুলাইয়ের ক্রেডিট পুরো দিতে পারি না, কারণ আমি জানি যে আপনি জুলাইতে কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে আপনি নেমে আসছিলেন। সৈনিক মিড লেভেলের অফিসারদের যেই প্রেশার আপনি ফেস করছেন, বিশেষ করে বর্তমান সেনা প্রধানের কথা বলছি, আপনি এখন ওই কৃতিত্বটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আমরা তো মেনে নিছিলাম ওকে ফাইন, আপনি একটা রোল প্লে করছেন, কিন্তু এখন কি হচ্ছে? এই যে যেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম, প্রশাসন ক্যাডার বলেন, পুলিশ ক্যাডার বলেন, অন্যান্য ক্যাডারে প্রত্যেকে 4-5টা প্রমোশন পেয়ে, মানে যে ছিল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সে এখন হয়ে গেছে আপনার এডিশনাল সেক্রেটারি, ধাম করে। কি লাভ, এরা আবার কি চালাবে সামনে আল্লাহ জানে। তো আর্মিতে 8 মাসে আপনি শুধু গবেষণাই করতেছেন যে কি করিব, কিভাবে কি হইবে। ওরে বাবা রে বাবা, আপনি আর্মিরে পলিউটেড করতে দিবেন না, আপনি হ্যান করবেন না, ত্যান করবেন না।
অর্থাৎ এটার একটা সমাধান কি বলুন? এটা একটা সমাধান তো লাগবে। এইসব মাতবরি কথার কোনো দাম নাই আর। আমি আমি আমরা যেটা যেটা এখন চাচ্ছি, ঠিক আছে, আর্মি একটা বোর্ড করেছে, নেভিরও বোধহয় একটা বোর্ড হয়ে গেছে বা হচ্ছে। সে এই বোর্ডের যে কাজটা, যেটা প্রসিডিংটা হচ্ছে, লেট ইট বি এ গ্রাউন্ড ওয়ার্ক, এবং এগুলোই কি কমিশনের নতুন কমিশন করে কমিশনের কাছে দিয়ে দেওয়া হোক। কমিশন এটা ভালোভাবে ডিসপ্যাশনেটলি ভালো করে দেখুক। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেই আপনি নিজেই বলেছেন যে যাদের হাতে আমরা আমরা নিগৃহীত হয়েছি, তাদের কাছ থেকে আমরা আসলে প্রপার বিচার পাবো না বলে আমরা মনে করি। সো একটা নিউট্রাল বডি যদি আমাদের কেসগুলো রিভিউ করে, সেটাই ভালো হবে। আমরা যেটা চাই, মোর ইম্পর্টেন্টলি, আমরা আপনার এই শোয়ের মাধ্যমে আমরা একটা জিনিস চাচ্ছি, মানুষকে আমরা বলার জন্য চাচ্ছি যে আমরা কিন্তু র্যাঙ্ক, কয়টা র্যাঙ্ক, 3টা র্যাঙ্ক না 4টা র্যাঙ্ক, এগুলো নিয়ে আমরা উই আর নট বদার্ড। উই ওয়ান্ট আওয়ার অনার, আমাদের সম্মানটা আমরা ফেরত চাই। এবং যাদের প্রতি এই অন্যায়টা হয়েছে, আমরা একটা ইনস্টিটিউশনাল অ্যাপোলজিও চাই, একটা পাবলিক অ্যাপোলজি। ইয়েস, we have done wrong to you, and we are sorry. This is important, because we are human being, we are dignified people. আমরা আমাদের জীবনের সেরা সময়টা সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে দিয়েছি, এবং সেই সশস্ত্র বাহিনীতে জাস্ট বিকজ আমরা ফ্যাসিস্ট রেজিমের সাথে তাল মিলাইতে পারি নাই, সেই জন্য আমরা সব আমাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বা প্রচুর নির্যাতন করা হয়েছে। সো এই গণ অভ্যুত্থানের পরে যে আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম, সেখানে যদি আমাদেরকে এখনো এই কথাগুলো বলতে হয় বিভিন্নভাবে, এটাই তো আমাদের জন্য লজ্জা। সত্যি কথা বলতে কি কনক ভাই, আপনি যখন আমাকে বললেন যে চলো একটা শো করি, আই ওয়াজ নট ভেরি কমফোর্টেবল, যে এই জিনিসগুলো বলতেও ভালো লাগে না, অ্যাজ ইফ উই আর বেকিং সামথিং, উই আর নট রিয়েলি, উই আর নট। কেউ যদি মনে করে যে আমরা রিয়েলি কিছু একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা ইয়ে করছি, নট রিয়েলি। এটা জাতির কাছে আমাদের একটা দাবি যে আমাদের প্রতি অন্যায় হয়েছে, সরকারের কাছে দাবি। এই যে ইন্টারিম গভর্নমেন্টই, আমি শুধু বাহিনীগুলোকে আমি দোষ দিচ্ছি না। হোয়াট অ্যাবাউট দি গভর্নমেন্ট কি কোনো একটা স্টেপ নিয়েছে? যে আমরা তো প্রথমে তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছেই আমরা আবেদন করেছিলাম, উনি বা কি করলেন? তো উনি বাহিনীগুলোকে ছেড়ে দিয়েছেন, বা উনি কিছু বলছেনও কিনা, এখন ওনার কাছে এই ফাইলগুলো যাচ্ছে। সো লিস্ট দ্যাট হি ক্যান ডু, হি শুড স্টপ দিস ফাইলস এবং সেন্ড দেম ফর রিভিউ টু এ নিউট্রাল বডি, সেটা কমিশন হোক বা নিউট্রাল বডি হোক। আর সেকেন্ডলি, আমরা মনে করি আমাদের সশস্ত্র বাহিনীকে বাঁচাতে হলে আমাদের লিগাল রিফর্ম করতেই হবে, আদারওয়াইজ এই অফিসাররা এইভাবেই নিগৃহীত হবে এবং কোনো প্রফেশনালিজম থাকবে না। তখন সবাই কিন্তু ওই পার্সোনাল লয়্যালটি বা পলিটিক্যাল লয়্যালটি দিকে চলে যাবে। এবং শামস ভাই, আমি তো এটাও জানি যে ধরেন যে কাউকে উদ্দেশ্যমূলকভাবে চাকরিচ্যুত করা হয়েছে, এরকম একজন আমার এখানে আসছিলেন, ইন্টারভিউ তো দিয়েছেন, যে পরবর্তীতে সে যেন অন্য কোথাও চাকরি না পায়, প্রাইভেট সেক্টরেও, প্রত্যেকটা সেক্টরে গোয়েন্দা সংস্থা ইন্টারফেয়ার করছে, যে সে কোনো কাজ করতে গেলেই বাধা দিয়েছে। অর্থাৎ এরকম অনেক কেস আছে, অনেক কেস আছে। কিন্তু ধরেন আপনি তাদের কাছে কি প্রতিকার পাবেন? তারাই তো কামগুলা করছে, আপনি তাদের কাছে। আমাদের অফিসার কোনো চাকরি না পেয়ে উবার চালিয়েছে, মানে ফাইন অফিসার উবার চালাতে বাধ্য হয়েছে। তো এগুলো একটা গল্প শুনলে মানে খুবই খুবই হৃদয় বিদারক। এবং আপনি জানেন যে আমরা প্রথম থেকে ডক্টর ইউনূসকে বারবার বলছি, উনি কোনো কিছু ভ্রুক্ষেপ করছেন না, এবং উনি যদি না করেন ওনার পাপেই উনি ধ্বংস হয়ে যাবেন, কিছু করার থাকবে না, আমাদের কারোরই কিছু করার থাকবে না, এটা বাস্তবতা। এবং এখনো ধরেন অনেকেই নানা দিকে কান নাড়ানাড়ি করছেন, মাথা নাড়ানাড়ি করছেন। ওই যে আপনি দেখবেন একটু পরে আমার এখানে কমেন্টসে বট কমেন্টস শুরু হবে, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করিচ্ছেন কেন আপনারা? হ্যাঁ, ভাই, সেনাবাহিনী কিন্তু জাতির একটা অবিচ্ছেদ্য অংশ। also citizen of the country. So আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর বেতন ভাতা বলেন, ইকুইপমেন্ট বলেন, সবকিছুই কিন্তু আসে আমাদের জনগণের করের থেকে, তাই না? তো সেনাবাহিনী কিভাবে চলবে, তাদের সক্ষমতা কেমন হবে,
এটা জানার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের আছে। বাহিনীগুলোকে যদি ঠিক মতো না চলে সে কোশ্চেন করার অধিকারও কিন্তু প্রত্যেকটা নাগরিকের আছে। সো এখানে ভাবমূর্তি নিয়ে কোনো কথা হচ্ছে না। উই আর ডুইং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এটাকে না, এমব্রেস করা দরকার। কথা যদি বলেন, মূর্তি বহু আগে ভেঙে চুরমার হয়ে গেছে, এখন খালি শুধু ভাবটাই আছে, বুঝছেন তো? মানে হাসিনা মূর্তি ভেঙে দিয়ে চলে গেছে, ভাব নিয়ে বসে আছে সব, কথাও বলা যাবে না, কথা বললেই আমরা সেনাবাহিনীর বিপক্ষে। এবং আপনি আপনি যদি দেখেন আমার এখানেই আছে, আমি এই যে মানে গত জুলাই আন্দোলনের আগে, গত বছরের মাঝামাঝি প্রথম দিকে আমি কোন একটা প্রোগ্রামে লিখেছিলাম যে দেশপ্রেমিক সেনাবাহিনীর এখন অবস্থান কি। পাবলিক আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলছে, আমি কেন দেশপ্রেমিক বললাম? আপনি জানেন না সেনাবাহিনী কি করতেছে? জুলাইতে যে কোনো কারণেই হোক, যেই পরিস্থিতিতে বাধ্য হয়ে হোক, হাসিনার বিপক্ষে অবস্থান নেয়, বিশেষ করে আমাদের জুনিয়র লেভেলের অফিসার, সৈনিক সবাই মিলে তাদের যেই দেশপ্রেমের যে ভূমিকা, সেই ভূমিকায় সেনাবাহিনী কিন্তু তার অবস্থানটা মানুষের মনে যাচ্ছিল, আস্থায় যাচ্ছিল। সেনাবাহিনীকে মানুষ আবার সেই শ্রদ্ধার জায়গায় নিয়ে যাচ্ছিল, যেটা হাসিনা ধ্বংস করছে। কিন্তু ভেতরে হাসিনার অনুসারীরা কিন্তু সেটা সহ্য হচ্ছে না তার। কনক ভাই, আমি আপনাকে লাস্টে একটু কথা বলতে চাই। আমাদের সেনাবাহিনীর ম্যাক্সিমাম অফিসার্স এবং সোলজার্স আর পেট্রিয়টিক, দ্য ডিসিপ্লিন, এবং তারা কিন্তু দেশের মানুষের যে অ্যাসপিরেশন বা যে ড্রিম, এটার সাথে অ্যালাইনড। বি শিওর অ্যাবাউট দ্যাট। শুধু হাতে গোনা মুষ্টিমেয় কিছু লোক, হাতে গোনা ভাই, শর্ট লিস্ট করলে 25 জন, একটু ওয়াইডার লিস্ট করলে 50 জন, জি, শেষ করে দিচ্ছে আর্মিটারে। ভাবমূর্তি ওরাই গুড়মার করে এবং তারাই কিন্তু ভাবমূর্তি নিয়ে ভীষণ ব্যস্ত। সো আমরা কিন্তু বাহিনীগুলোর বিপক্ষে কথা বলছি না। আমরা এটা তো আমাদের প্রাণেরই একটা বাহিনী, এগুলো প্রত্যেকটা। উই আর আওয়ার হার্ট ইজ দেয়ার। তো আমরা কেন শুধু বাহিনীগুলোর বিপক্ষে কথা বলবো? বাট কিন্তু আমাদের হৃদয় ক্ষরণ হয় যে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে গত 15 বছরে কিভাবে ক্ষতিটা হয়ে গেল। এখনো ক্ষতিটাকে মানে উত্তরণ করার জন্য আমরা ভালো কোনো চেষ্টা দেখতে পাচ্ছি না। সো দিস হোয়াট ইজ আওয়ার ফিলিংস। এখানে কোনো কিন্তু আপনি কি আমাকে জাস্ট 30 সেকেন্ডে একটু বলবেন যে দুইটা কমিশন যে হয়েছে, বিডিআর কমিশন এবং গুম খুন কমিশন, কি অবস্থা কি? আমি আগেও আপনার কাছে জানতে চেয়েছিলাম, জাস্ট 30 সেকেন্ড। আমি বিডিআর কমিশনের ব্যাপারে আসলে আমি ইদানিং অ্যাটলিস্ট প্রথম দিকে আমার অনেক ইয়ে ছিল, বাট আমি লেটেস্ট যে শুনতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না দে আর গোয়িং এনিওয়্যার। আর গুম খুন বা এই কমিশনটা কাজ করছে এবং তাদেরকে আমাদেরকে ক্রেডিট দিতেই হবে। তারা কিন্তু তাদের চেষ্টার কোনো মানে ত্রুটি করে নাই। দে হ্যাভ ইভেন অ্যাজ ফার অ্যাজ দ্য মিলিটারি পার্সোনাল ইজ কনসার্ন, যাদের এগেনস্টে ইয়ে ছিল, তাদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। এখন কমিশনের তো দায়িত্ব না তাদেরকে অ্যারেস্ট করা, তাই না? এটা তো হচ্ছে সরকারের দায়িত্ব। সরকার যদি না পারে সেটা তো আর কমিশনের দোষ না। সো কমিশন ডিসপাইট লট অফ অপোজিশন তারা ভালোই কাজ করছিল। এই মুহূর্তে আসলে একটু আমি মানে আমি জানি না যে বিপ্লবের 8 মাস পরে সবকিছুর মধ্যে একটা ইয়ে দেখতে পাচ্ছি, যে শিথিলতা দেখতে পাচ্ছি। তো why it is so that I can't say. মেবি আমাদের এখন টু মেনি ইস্যুস তৈরি হয়ে গেছে এবং যে জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল সেগুলা একটা ব্যাক স্টেজ নিয়ে ফেলছে কিনা। বাট আগের মতো এক্সপেকটেশনটা আমরা যেরকম আশা করেছিলাম সেই আশাটা আসলে এখন অনেক কমে গেছে, এটাও ঠিক না। শামস ভাই, আসলে আশা কমে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা আমাদের আশা স্থগিত হয়ে যাবে। কেউ আমাদেরকে বলবে যে ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই, আমরা সেটা মাইনে নিব, এটা ভাবার কোনো কারণ নেই। হাসিনারে 2 পয়সা গুরুত্ব দিলাম না, হাসিনার মতো ফ্যাসিস্টকে। আর আমরা এখন এইসব ইফ বা বাট নাই মাইনে নিব, ফুল স্টপ মাইনে নিব আমরা সব। এটার জন্য এতগুলা ছাত্র জীবন দিচ্ছে, এটার জন্য এতজন পঙ্গু হয়েছে, এটার জন্য এতজন চোখ হারাইছে। আমরা 5 বছর 10 বছর পর একই পুনরাবৃত্তি দেখব। আপনি জনগণের ট্যাক্সে বেতন ভাতা সুযোগ সুবিধা নিয়ে আপনি ব্যবসা করবেন, আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রের পারপাস সার্ভ করবেন, আপনি ফ্যাসিস্ট গ্রুপের পারপাস সার্ভ করবেন, আর আমরা সব মেনে নিব
জনগণ মেনে নিবে, এগুলা আসলে ধরেন এগুলা হচ্ছে বোকার স্বর্গে বাস করা। ওই মনে হয় অনেক কিছুই, হাসিনা অনেক কিছুই ভাবছিল, হয় নাই। কি হইতো ধরেন আহ, ওই দিন যদি ওয়াকার সাহেব যদি হাসিনার তো বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা না, হাসিনা অ্যারেস্ট করে জেলে ঢুকানোর কথা। হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। তো হাসিনাকে সেফ এক্সিট না দিলে কি হইতো? প্রয়োজনে আরো 5,000 মানুষ মরতো, আরো 10,000 মানুষ মরতো, কিন্তু হাসিনাকে যাইতে হইতো, হয়তো তার আরো করুণ পরিণতি হইতো। তো এইগুলা নিয়ে ধরেন আপনি দেশের পক্ষে কাজ করে এত নিজেকে এত সুপ্রিম ভাবার কোনো কারণ নাই। এখনো ধরেন আমি তো যেটা দেখছি আর কি, যে হাসিনার দ্বারা সুবিধাভোগী মিনিমাম 25 জন, ম্যাক্সিমাম 50 জন পুরা সেনাবাহিনীর মান সম্মান, মান ইজ্জত, ক্রেডিবিলিটি সব ধ্বংস করে দিচ্ছে। এখন পর্যন্ত তারা স্বপদে বহাল এবং তারা ভিতরে ভিতরে ওই কাজই করে যাচ্ছে, এবং তারা চেষ্টা করছে বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করার, ভেতরে এক ধরনের এনার্কি তৈরি করার। তো কর্নেল শামস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিশ্চয়ই সেনাবাহিনীর ভেতরে যারা শুনবেন এই আলোচনা, তাদের যদি একটু বোধোদয় হয় তাহলে আমরা তো বেঁচে যাব। আর যদি বোধোদয় না হয়, আবার সেই আগের মতোই অবস্থা। আমাদের সংগ্রাম চলবেই, জনগণের সংগ্রামও চলবে। এবং ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো আর একটু কঠোর হওয়ার জন্য। না হলে আমাদের সামনে বিপদ আরো বাড়বে। কর্নেল শামস বোধহয় বের হয়ে গেছেন, ইন্টারনেট সমস্যা করছে, হোয়াট এভার। তো আমার মনে হয় যে আমাদের এই আলোচনাটা অনেক স্পষ্ট, একদম ক্লিয়ার। এখানে কোনো ইফ বা বাট নাই। দেশের স্বার্থে ফুল স্টপ। হাসিনার কোনো অনুগত কোনো ব্যক্তি বা কেউ যদি মনে করেন যে হাসিনাকে আবার ফিরিয়ে আনবেন, কেউ যদি মনে করেন যে হাসিনার যে খানা খাইছি সেই খানার এখনো ঢেকুর উঠতেছে, সেই জন্য আমরা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিব। আমরা বাংলাদেশের এই যে বিপ্লব, সেই বিপ্লবকে আমরা ধ্বংস করে দিব। আমরা ডক্টর ইউনূস সরকারের বিপক্ষে অবস্থান নিব। সেটি তারা বোকা রাজ্যেই বসবাস করছেন। আপনি রাজপথে যতই বিভেদ দেখেন না, যত গোয়েন্দা সংস্থা যতই খেলা খেলুক, আখেরে কিন্তু একটা জায়গায় যে সবাই আবার এক হয়ে যাবে। সো আমার মনে হয় যে সবার শুভবুদ্ধির উদয় হোক। ডক্টর ইউনূস একটু কঠোরভাবে দেখেন। ডক্টর ইউনূস যে অপদার্থ উপদেষ্টাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন, সেটি থেকে তিনি বের হয়ে আসেন। এবং আমি চাই যে সকল জায়গায় তিনি তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করুন এবং দ্রুত একটি নির্বাচনের দিকে দেশকে নিয়ে যান। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9 10 মিনিটে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।